নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দিয়ে শুরু করব। যদি এখানে প্রথমে এফআইআই দের কথা বলি, দেখতে পাচ্ছেন এই আজকের দিনে এই এফআইআই দের তরফ থেকে 995 কোটি টাকার বাইং এসেছে এবং তারই সঙ্গে সঙ্গে এই যে ডিআইআই এদের দিক থেকেও এই যে বাইং এটা এসেছে 187 কোটির। মানে আজকের দিনে এই দুজনেই কিন্তু ভারতীয় মার্কেটে বাই করেছে। আর এরপরে যদি আমেরিকার মার্কেটের কথা বলি, তো এই আমেরিকান মার্কেট শুক্রবার দিন লাস্ট ট্রেড করেছিল, তারপরে শনিবার বন্ধ ছিল, রবিবার বন্ধ ছিল এবং সোমবার দিনও বন্ধ ছিল এবং আজকের দিনে খুলেছে। কেমন পারফর্ম করছে আমেরিকান মার্কেট? এইখানে যদি ডাউ জোন্সের কথা বলি, দেখতে পাচ্ছেন প্রচুর ভলিটিলিটি দেখা যাচ্ছে। শুরুতেই ওপরে ওপেন হয়েছিল, তারপরে এবং নিচের দিকে পড়ে গিয়েছিল, তারপরে আবার দেখতে পাচ্ছেন সেখান থেকে রিকভারি দেখায় এবং তারপরে সেইখান থেকে আবার কিন্তু আস্তে আস্তে নিচের দিকেই পড়ছে। তবে সেরকম বড় কোনো মুভমেন্ট নেই, এই 0.20% নিচে রয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজাইট এখানে কিন্তু 0.5% কাছাকাছি ডাউনফল এই সময় দেখা যাচ্ছে। তবে শুরুতে তো আরো বেশি পড়ে গিয়েছিল, যদি শুরুতে দেখেন প্রায় 1%-এর উপরে পড়ে গিয়েছিল, সেখান থেকে কিন্তু অনেকটাই রিকভারি দেখিয়েছে। এরপরে ইন্ডিয়ান এডিআর গুলো, ইনফোসিসের এডিআর এটা প্রায় 0.5% ডাউন, তার সঙ্গে সঙ্গে এইচডিএফসি ব্যাংকের এডিআর এটাই 0.25% মতো ওপরে রয়েছে। উইপ্রোর এডিআর এটা প্রায় 2% ডাউন হয়েছে। আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা 1.29% ওপরে। মেঘ মাই ট্রিপ এটাই 0.94% আপ রয়েছে। ডক্টর রেড্ডি ল্যাব এটাও 8% ওপরে ট্রেড করছে। মানে বেশিরভাগ ইন্ডিয়ান এডিআর বলতে পারেন আজকের দিনে কিন্তু সবুজেই রয়েছে। আর আমাদের এই গিভ নিফটি এটা কেমন কি সংকেত দিচ্ছে? এই গিভ নিফটিতেও দেখতে পাচ্ছেন সেরকম বড় কোনো মুভমেন্ট নেই, একদম ফ্ল্যাট রয়েছে এরকমটা বলতে পারেন। এই 25,688-র কাছাকাছি এই যে গিভ নিফটি এটা চলছে। এরপরে কথা বলবো ওলা ইলেকট্রিক মোবিলিটি এই কোম্পানিটার ব্যাপারে। আজকের দিনে দেখতেই পেয়েছেন এই 52 উইকের লো লাগিয়েছে এবং যদি দেখেন 5 দিনে প্রায় 11% ডাউন হয়েছে। এমনিতে তো একটা ব্রোকার এই কোম্পানিটাকে অনেক নিচের দিকে টার্গেট দিয়েছে, তারা আশা করছে এই 20-র কাছাকাছি কোম্পানিটা আসতে পারে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কোম্পানির জন্য আরো কিছু খারাপ খবর আসছে। এইখানে দেখতে পাচ্ছেন এই ওলা কোম্পানির যিনি ফাউন্ডার রয়েছেন এই ভবিষ আগরওয়ালজি, তার বিরুদ্ধে একটা বে লেভেল ওয়ারেন্ট জারি করা হয়েছে। এর আগেই ভবিষ আগরওয়ালের বিরুদ্ধে একটা হিয়ারিং এর নোটিশ জারি করা হয়েছিল। দেখতে পাচ্ছেন তিনি সেই যে নোটিশ সেখানে হাজিরা দিতে পারেননি এবং কিসের জন্য নোটিশ দেওয়া হয়েছিল দেখতে পাচ্ছেন, কাস্টমারের ফল্টি স্কুটারের জন্য। মানে একজন কাস্টমার কি করেছিল, এই স্কুটার নিয়েছিল, যেখানে এই ওলা ইলেকট্রিকের যে স্কুটারটা রয়েছে তার এই মোটর এবং তার সঙ্গে সঙ্গে যে টাচ স্ক্রিন রয়েছে সেখানে বিভিন্ন ইস্যু দেখা গিয়েছিল এবং সেই কারণে কি করেছিল সেই যে কাস্টমার সে সেই যে পুরো টাকা সেটা রিফান্ডের জন্য কেস করেছিল। দেখতে পাচ্ছেন এই রিফান্ড এবং তার সঙ্গে সঙ্গে কম্পেনসেশন এবং সেই যে কেস ছিল তার যে ডেট, সেই ডেটে এই যে ভবিষ আগরওয়ালজি তিনি হাজিরা দেননি এবং এই কারণেই দেখতে পাচ্ছেন একটা বেলেবেল যে ওয়ারেন্ট সেটা কিন্তু জারি হয়ে গেছে। এবং এই যে ওয়ারেন্টটা জারি হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই ফেব্রুয়ারি 23 তারিখে এই 10:30টার সময় করে এই বেঙ্গালুরু পুলিশ তাকে উপস্থিত থাকতে বলেছে এই কমিশন ইন মারগাঁও অফিসে এবং সেখানে তিনি বেলও পেয়ে যাবেন। তার জন্য কি করতে হবে দেখতে পাচ্ছেন, এই 1.47 লাখ মানে 1.5 লাখ টাকার মতো তাকে এই জমা রাখতে হবে। এইখানে দেখতে পাচ্ছেন তিনি কি কমপ্লেন করেছিলেন যে তিনি যে স্কুটারটা নিয়েছেন সেখানে বিভিন্ন এই ডিফেক্ট এবং তার সঙ্গে সঙ্গে ম্যানুফ্যাকচারিং ইস্যু দেখা গিয়েছিল, কিন্তু সেই ব্যাপারে তিনি এই কোম্পানির সঙ্গে যোগাযোগ করলে কোম্পানির তরফ থেকে সেরকম ভালো কোনো রেসপন্স পাওয়া যায়নি। পরে তিনি কি করেছিলেন, সেই যে স্কুটারটা সেটা কাছাকাছির একটা ওলার যে শোরুম সেখানে নিয়ে গিয়েছিলেন এবং সেখানে এই যে রিপেয়ারের এস্টিমেট এটা দাঁড়িয়েছিল এই 18,627 টাকায় এবং তারপরে দেখতে পাচ্ছেন এই যে ভেহিকেল সেটা কিন্তু তাকে ফেরতও দেওয়া হয়েছিল। তারপরে সেই কাস্টমার তিনি আবার এটাও দাবি করেছিলেন যে রিপেয়ারের পরেও সেই যে প্রবলেম সেগুলো কিন্তু রয়েই গেছে। আরো বিভিন্ন প্রবলেম ছিল, যেমন এই ব্লুটুথ কানেক্টিভিটি ফেলিওরস এবং বর্তমানে এই যে স্কুটারটা সেটা কিন্তু কোম্পানির কাস্টডিতেই রয়েছে। তো বিভিন্ন ফাইন্যান্সিয়াল লস, তার সঙ্গে সঙ্গে ইনকনভেনিয়েন্স, হ্যারাসমেন্ট এবং এই মেন্টাল ডিস্ট্রেস এই সব কিছু কারণ উল্লেখ করে এই 1.47 লাখ টাকা ফুল রিফান্ডের দাবি করেছেন এবং দেখতে পাচ্ছেন এই যে 50,000 টাকা এটা কিন্তু কম্পেনসেশন হিসেবেও দাবি করা হয়েছে। মানে বুঝতে পারছেন এরকম ছোটখাটো কেসের জন্য কোম্পানির যে ফাউন্ডার তার কাছে সোজা ওয়ারেন্ট চলে যাচ্ছে, নির্দিষ্ট দিনে তিনি হাজিরাও দিচ্ছেন না। তো এইসব জিনিসগুলো কোম্পানির যে রেপুটেশন তার উপর কিন্তু বিরাট বড় নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি করছে। এরপরে বিভিন্ন স্টিল এবং অ্যালুমিনিয়াম কোম্পানিগুলো আগামীকাল ফোকাসে থাকতে পারে, কারণ কি এইখানে দেখতে পাচ্ছেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন মে অ্যাডজাস্ট স্টিল অ্যান্ড অ্যালুমিনিয়াম ট্যারিফ, মানে আমেরিকা যে এই স্টিল এবং অ্যালুমিনিয়াম এগুলোর উপর ট্যারিফ বসিয়ে দিয়েছে, তো সেই যে ব্যাপারটা সেগুলো কিন্তু কমতে পারে, মানে স্টিল এবং অ্যালুমিনিয়াম এগুলোর উপর ট্যারিফ কমতে পারে। এইখানে দেখতে পাচ্ছেন ইউএস এর ট্রেড রিপ্রেজেন্টেটিভ এই জেমিসন গ্রিড তিনি কিন্তু এই যে জিনিসগুলো সেগুলো ইন্ডিকেট করেছেন। আর কিসের কারণে এইসব চেঞ্জ হতে পারে দেখতেই পাচ্ছেন, এই আমেরিকার বড় বড় যে বিভিন্ন বিজনেস গ্রুপরা রয়েছে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ট্রেডিং পার্টনার তাদের তরফ থেকে চাপও আসছে, কারণ এই আমেরিকাতে যে সিন্ডিকেট সেটা কিন্তু অত্যন্ত শক্তিশালী হয়। যে কোনো ক্ষেত্রেই বলুন, এই মেডিকেল বলুন, তার সঙ্গে সঙ্গে স্টিল
বলুন, অ্যালুমিনিয়াম বলুন, সব দিক থেকেই। তো সেই সমস্ত কোম্পানিগুলো বলছে এই হায়ার ট্যারিফের কারণে তাদের যে বিজনেস সেটা করতে কিন্তু অসুবিধা হচ্ছে। কোম্পানিজ হ্যাভ রিপোর্টেডলি ডিফিকাল্টিস ক্যালকুলেটিং দি লেভিস, মানে এই যে চার্জ সেটা অনেকটাই বেশি। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে ইউরোপিয়ান ইউনিয়ন তারাও কিন্তু এই ব্যাপারে আমেরিকাকে নেগোসিয়েট করতে দাবি জানিয়েছে। আর এই শেষ বছরেই যদি কথা বলি, ট্রাম্প তিনি কি করেছিলেন, এই ফরেন স্টিল এবং অ্যালুমিনিয়াম এগুলোর উপর 50% ট্যারিফ বসিয়ে দিয়েছিলেন। তো এই ট্যারিফ যদি কমে যায় তাহলে কি হবে, অনেক কম দামে এই ইন্ডিয়া স্টিল বলুন, অ্যালুমিনিয়াম বলুন, এগুলো কিন্তু আমেরিকাতে যেতে পারবে। আর সেই কারণে অবশ্যই আগামীকাল এই জেএসডব্লিউ স্টিল বলুন, তার সঙ্গে সঙ্গে টাটা স্টিল, এই বেদান্ত লিমিটেড রয়েছে, তারপরে হিন্ডালকো রয়েছে, এগুলোকে অবশ্যই ফোকাসে রাখতে পারেন। এরপরের কোম্পানি দিলীপ বিলকন লিমিটেড। এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা একটা L1 বিডার হিসেবে গণ্য হয়েছে, মানে একটা প্রজেক্টে অনেক কোম্পানি বিড লাগিয়েছিল এবং সেখানে দিলীপ বিলকন তারা বলেছে সব থেকে কম প্রাইসে তারা সেই যে প্রজেক্ট সেটা তৈরি করবে। এবং এই প্রজেক্টের ভ্যালু দেখতে পাচ্ছেন এই 668 কোটি। এই গুজরাটে ফ্লাড কন্ট্রোল প্রজেক্টের জন্য কোম্পানি এই অর্ডারটা পেয়েছে এবং কোম্পানি আশা করছে এই যে অর্ডারটা সেটা তারা 2 বছরের মধ্যে কমপ্লিট করে ফেলবে। এরপরে ভারতী এয়ারটেল লিমিটেড। এইখানে দেখতে পাচ্ছেন ভারতী এয়ারটেল এই কোম্পানির একটা সাবসিডিয়ারি রয়েছে এই এয়ারটেল মানি। তারা এই টাইপ 2 NBFC রেজিস্ট্রেশন পেয়ে গেছে। কাদের থেকে পেয়েছে, এই RBI এর তরফ থেকে পেয়েছে। তো এর মাধ্যমে কি হবে, দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই যে ফাইন্যান্সিয়াল সার্ভিস সেটা প্রদান করতে পারবে। তবে এই যে NBFC এগুলো পাবলিকের যে ডিপোজিট সেগুলো কিন্তু রাখতে পারে না। এবং এর মাধ্যমে এই যে এয়ারটেলের ডিজিটাল ফাইন্যান্স স্ট্র্যাটেজি সেটা কিন্তু আরো বেশি শক্তিশালী হবে এবং কাস্টমারদের যে রিচ সেটাও কিন্তু বাড়বে। মানে এই এয়ারটেল মানি কোম্পানিটা এবার থেকে কিন্তু এই যে NBFC এই হিসেবেও কাজ চালাতে পারবে, যেটা কিন্তু কোম্পানির জন্য যথেষ্ট বড় পজিটিভ ব্যাপার। তারপরের কোম্পানি KNR কনস্ট্রাকশন লিমিটেড। আজকে কিছু খবরের কারণে বেড়েছিল। এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন এই চেন্নাই এলিভেটেড করিডোর প্রজেক্টের জন্য 2163 কোটি টাকার একটি কনস্ট্রাকশন অর্ডার পেয়েছে, যার কারণে এই স্টকটাতে বড় তেজিও এসেছিল, প্রায় 5.5%-এর কাছাকাছি বেড়েও ছিল এবং মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরেও কিছু পজিটিভ খবর এসেছে। এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই অ্যানুয়াল ইয়ার 2021-এর জন্য একটা 18 কোটি টাকা ট্যাক্স রিফান্ডের নোটিশ পেয়েছে। মানে এই কোম্পানিটা আগে এই 18 কোটি টাকা বেশি ট্যাক্স দিয়ে দিয়েছিল, যেটাই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কোম্পানিকে ফেরত দেবে। এরপর একটি কোম্পানি হেক্সাওয়ার টেকনোলজিস লিমিটেড। এইখানে কোম্পানিটা একটা নতুন AI প্ল্যাটফর্ম বার করেছে, এই র্যাপিডেক্স প্ল্যাটফর্ম। কিসের জন্য তারা বার করেছে দেখতে পাচ্ছেন, এই স্পিড আপ AI ড্রিভেন সফটওয়্যার ডেভেলপমেন্ট। মানে AI ড্রিভেন যে সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্টে তারা কাজ করছে সেটাকে আরো তাড়াতাড়ি করার জন্য এই যে র্যাপিডেক্স নামক AI প্ল্যাটফর্মটা সেটা কিন্তু তারা লঞ্চ করেছে। আর এই AI প্ল্যাটফর্মটার কাজ কি, এটা দেখতে পাচ্ছেন এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ডেসক্রিপশনকে একটা সিকিউর প্রোডাকশন রেডি এন্টারপ্রাইজ সফটওয়্যারে রূপান্তরিত করবে। এরপরের কোম্পানি ইটারনাল লিমিটেড। এইখানে এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন এই যে OpenAI এটার সঙ্গে টিম আপ করেছে, মানে পার্টনারশিপ করেছে। কিসের জন্য, এই যে AI সেটাকে তারা ব্যবহার করবে তাদের যে বিভিন্ন সেগমেন্ট রয়েছে, এই জোম্যাটো বলুন, তার সঙ্গে সঙ্গে ব্লিঙ্কিট বলুন, বা এই হাইপারপিওর এই যে বিজনেস গুলো রয়েছে, এই সবগুলোতে এই ইটারনাল বা জোম্যাটো কোম্পানিটা এই যে AI টেকনোলজি সেটাকে ব্যবহার করবে, যেটা পরবর্তীকালে কোম্পানির যে রেভিনিউ প্রফিট এগুলো কিন্তু বাড়াতে পারে। এরপরের যে কোম্পানি সেটা হচ্ছে ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড। কোম্পানিটা আজকের দিনে একদম ফ্ল্যাট বন্ধ হয়েছে। এইখানে কোম্পানিটা দেখতে পাচ্ছেন এই পাওয়ার প্ল্যান্ট প্রজেক্টের জন্য এই সেল এই কোম্পানিটার তরফ থেকে 1,500 কোটি টাকার একটি অর্ডার পেয়েছে। তারপরের কোম্পানি হচ্ছে আদানি এন্টারপ্রাইজেস লিমিটেড। এইখানে কোম্পানিটা একটা কোম্পানিকে অ্যাকোয়ার করেছে, সেই কোম্পানিটার নাম হচ্ছে শ্রী বিশ্ব ভারতী প্রাইভেট লিমিটেড। আর কার মাধ্যমে অ্যাকোয়ার করেছে, এইখানে দেখতে পাচ্ছেন এই আদানি রোড ট্রান্সপোর্ট এই কোম্পানিটার মাধ্যমে, মানে আদানি গ্রুপের এই যে সাবসিডিয়ারিটা রয়েছে তার মাধ্যমে অ্যাকোয়ার করেছে। কত পার্সেন্ট অ্যাকোয়ার করেছে, এই 49% স্টেক অ্যাকোয়ার করেছে। আর যে কোম্পানিটাকে অ্যাকোয়ার করেছে মানে শ্রী বিশ্ব ভারতী প্রাইভেট লিমিটেড, এই কোম্পানিটা কিসের কাজ করে থাকে, এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই রোড ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্টে কাজ করে থাকে, মানে বিভিন্ন যে হাই রোড সেগুলো তৈরি করা এই কোম্পানির কাজ। আর এই আদানি গ্রুপ এরা এমনটাই করে থাকে। এরা কিন্তু নতুন কোনো বিজনেস খাড়া করে না, কি করে অন্যান্য বড় বড় যে বিজনেস সেগুলোর যে স্টেক সেগুলোকেই তারা অ্যাকোয়ার করে নেয়। তারপর একটি কোম্পানি ইনফোএজ ইন্ডিয়া লিমিটেড। এইখানে এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন তাদের একটা সাবসিডিয়ারি রয়েছে এই স্টার্টআপ ইনভেস্টমেন্ট হোল্ডিং বা এই SIHL, সেখানে 30 কোটি টাকা ইনভেস্টমেন্ট করতে চলেছে। আর এই ধরনের খবরগুলো কোম্পানির শেয়ারের ওপর অনেক সময় নেগেটিভ ইম্প্যাক্টও ফেলে, আবার অনেক সময় পজিটিভ ইম্প্যাক্টও ফেলে। যদি এই ইনভেস্টররা মনে করে এই যে কোম্পানিটা ইনভেস্ট করছে সেখান থেকে ভবিষ্যতে কোম্পানির একটা বড় লাভ আসার সম্ভাবনা রয়েছে, তাহলে কোম্পানি ভালো পারফর্ম করতে পারে। আবার যদি ইনভেস্টররা এমন ভেবে থাকে যে 30 কোটি টাকা ইনভেস্টও করছে কিন্তু এইখান থেকে এই যে টাকা সেটা উদ্ধার হওয়ার সম্ভাবনা কম রয়েছে, তাহলে কিন্তু এই স্টকটা নেগেটিভ ইম্প্যাক্টও দেখাতে পারে। তো আগামীকাল এই কারণে এই স্টকটা অবশ্যই
ফোকাসে থাকবে। তারপর একটি কোম্পানি বোস লিমিটেড, কোম্পানিতে ম্যানেজমেন্ট রিলেটেড কিছু চেঞ্জ হয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানির বর্তমানে সিএফও বা চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এই কোরিন গিলগেজ তিনি রেজিগনেশন দিচ্ছেন এবং তার জায়গায় বসছেনকে এই তিলমান ওলসেন। এবং দেখতে পাচ্ছেন এই সিএফওর যে পরিবর্তন এটাই জুন 2026 থেকে কার্যকর হবে। এরপরে একটি কোম্পানি সাধ্বিক গ্রিন এনার্জি লিমিটেড, মূলত বিভিন্ন যে সোলার মডিউল সেগুলো এই কোম্পানি তৈরি করে থাকে, মানে রিনিউয়েবল সেক্টরে কাজ করে কোম্পানি এটা। এইখানে এই কোম্পানিটা 44 কোটি টাকার অর্ডার পেয়েছে, যেখানে এই কোম্পানিটা কি করবে, এই যে সোলার পিভি মডিউল সেটা তৈরি করবে। আর কাদের থেকে পেয়েছে দেখতে পাচ্ছেন, একটা ডোমেস্টিক কোম্পানি থেকেই পেয়েছে, মানে এটা ইন্টারন্যাশনাল অর্ডার নয়, ভারতের মধ্যেরই একটা অর্ডার। এবং কোম্পানিকে এই যে অর্ডারটা এটাই মার্চ মাসের মধ্যে কমপ্লিট করে দিতে হবে, মানে 1 মাস হাতে সময় রয়েছে বলতে পারেন। এরপরে যদি কথা বলি আমেরিকা এবং ইরান, তো মাঝে মাঝে এদের মধ্যে যে কনফ্লিক্ট সেটা বাড়ছে, কিছু খবরও সামনে আসছে। দেখতে পাচ্ছেন এই যে ইরান তারা কি করেছে, তারা এই যে স্টেট অফ হরমুজ সেটাকে পার্সিয়ালি বন্ধ করে দিয়েছে, মানে আংশিকভাবে বন্ধ করেছে, সম্পূর্ণভাবে বন্ধ করেনি। আর এই যে স্টেট অফ হরমুজ এর গুরুত্ব কিন্তু অনেকটাই বেশি, কারণ যদি কথা বলি এই যে স্টেট অফ হরমুজ এইখান দিয়ে এই পৃথিবীতে যত ক্রুড অয়েল সরবরাহ করা হয় তার 30% কিন্তু এই জায়গাটা দিয়েই যায়। তো এই জায়গাটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কি হবে, ক্রুড অয়েলের যে প্রাইস সেটা বেড়ে যাবে, কারণ অন্যান্য জায়গা দিয়ে ঘুরিয়ে যদি ক্রুড অয়েল এক্সপোর্ট করতে হয় তাহলে এই যে এক্সপোর্টের খরচা সেটা বাড়বে। আর এটা তো জানেন যে ক্রুড অয়েল আমদানির দিক থেকে আমাদের ভারত এটা কিন্তু টপ 3খানা দেশের মধ্যে পড়ে, আমরা প্রচুর পরিমাণে ক্রুড অয়েল আমদানি করে থাকি। তো এই খবরটা কি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে, তার জন্য আমাদের ক্রুড অয়েলের প্রাইস সেটা দেখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ক্রুড অয়েলের প্রাইসে সেরকম বৃদ্ধি কিন্তু দেখা যায়নি, উল্টে পড়েইছে। এই যে ব্রেন্ট ক্রুড এটাই 2% পড়া, আর এই ব্রেন্ট ক্রুড বলুন তার সঙ্গে সঙ্গে ডব্লিউটিআই ক্রুড এগুলো পড়া আমাদের মার্কেটের জন্য ভালো, যদিও আমরা এই যে ব্রেন্ট ক্রুড সেটাই কিন্তু আমদানি করে থাকি এবং এটাই দেখতে পাচ্ছেন 2% পড়েছে। তবে অনেকে এটাও মনে করছেন শুধুমাত্র এই যে নেগোসিয়েশন সেখানে কিছুটা সুবিধা পাওয়ার জন্যই এই ইরান স্টেট অফ হরমুজ সেটাকে পার্সিয়ালি ক্লোজ করেছে, মানে সাময়িকভাবে ক্লোজ করেছে, কিছু কিছু জায়গা ক্লোজ করেছে। কারণ এই যে স্টেট অফ হরমুজ এটাকে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে অন্যান্য দেশের তো ক্ষতি হবেই, তার সঙ্গে সঙ্গে সব থেকে বেশি ক্ষতি হবে এই ইরানের। তবে বিভিন্ন যুদ্ধকালীন পরিস্থিতিতে এই ইরান তারা কিন্তু বারবার হুমকি দিয়ে থাকে যে স্টেট অফ হরমুজ এটাকে তারা বন্ধ করে দেবে, কিন্তু ক্রুড অয়েলের প্রাইস এটা যদি না বৃদ্ধি পায় তাহলে কিন্তু মার্কেটের জন্য কোনো চিন্তার ব্যাপার নেই। এরপর আমাদের ইন্ডিয়ান রুপি এই 90.63 কাছাকাছি রয়েছে, ওপর দিকে বলুন বা নিচের দিকেই বলুন বড় কোনো মুভমেন্ট কিন্তু নেই। আর এরপরে বিটকয়েন আজকের দিনে একটা ভালো পরিমাণে পতন দেখা গেছে, এই 1135 পয়েন্ট এই মুহূর্তে পড়া রয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে ইথেরিয়াম এটাও আবার আজকের দিনে পড়ে গিয়ে এই 2000-এর নিচে ট্রেড করছে এই আমেরিকান ডলারের হিসেবে। আর এই আমেরিকার ডলার ইন্ডেক্স কিছুটা শক্তিশালী হয়েছে, এই 97.17 কাছাকাছি ট্রেড করছে এবং এর আগের দিনে এই 96.9 দিয়ে বন্ধ হয়েছিল। তবে এখনো যে 100-র নিচেই রয়েছে এটা কিন্তু গ্লোবাল মার্কেটের জন্যই ভালো ব্যাপার। আর ভিডিও শেষে চলুন আমেরিকান মার্কেট একবার দেখে নিই। এই ডাউ জোন্স দেখতে পাচ্ছেন এখানে কিছুটা রিকভারি এসেছে এই নিচুর লেভেল থেকে এবং এই মুহূর্তে এই 143 পয়েন্ট পজিটিভে ট্রেড করছে। এবং যদি একদম বটম লেভেল থেকে দেখেন এই টপ পর্যন্ত দেখতে পাচ্ছেন প্রায় 1%-এর কাছাকাছি মুভমেন্ট কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে, যেটাই পয়েন্টের হিসাবে প্রায় 450 পয়েন্টের কাছাকাছি। এবং এর সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজাইট আছে, যদি এর কথা বলি এই নাসডাক কম্পোজাইটও 0.5% উপরে ট্রেড করছে এবং এটাও যদি দেখেন এই বটম লেভেল থেকে প্রায় 2.25% বাড়া রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।